কলেজ ছাত্র ফারহান নিহতের পর ফুঁসে ওঠে ধানমন্ডি মোহাম্মদপুর। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ায় হতাশা। ফুসফুসে আঘাত করছে, বললাম হ্যাঁ নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছি। মানে পিছন দেখলো যে বেরোইটে রয়ে গেছে কিনা, তো দেখলো, তারপর এক্স রে করলো, এক্স রে করে বললো যে আপনি মরবেন না। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে নিয়ন্ত্রণ চায় বিএনপি জামায়াত। ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেয়ার পক্ষে এনসিপি। 6 জুলাই পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা জোরদার। ধাতব পদার্থ, তলোয়ার, আতশবাজি বহন না করার অনুরোধ ডিএমপির। বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডার সহ 2 জন নিহত। বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার। বিতরণ করা ঋণের 1/4 অনাদায়ী। খেলাপিরা শনাক্ত হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত সাধারণ আমানতকারীরা। ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন ঢাকায় আপনাদের সাথে আছি তানজিম শাফিন। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে ছাত্র জনতার উপরে নির্যাতন চালায় আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে যে কয়টি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় তার মধ্যে অন্যতম ছিল রাজধানীতে ধানমন্ডিতে ফারহান ফাইয়াজের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। এরপর থেকেই ধানমন্ডি, মোহাম্মদপুর আর সায়েন্স ল্যাব হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও এই ধানমন্ডিতেই আওয়ামী লীগের পার্টি অফিস, 32 নম্বর আর সুধা সদন। 5 আগস্ট বিজয়ের পর এই স্থানগুলো থেকে পুলিশের অনেককেই গ্রেপ্তার করে। বিস্তারিত থাকছে সিউল আহমেদের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রাজীব শেখ। 2024 সালের 4 আগস্ট এই সায়েন্স ল্যাবরেটরিতে জড়ো হতে থাকে ছাত্র জনতা, যাদের উপরে নির্বিচারে হামলা চালায় সেই সময়কার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাল জুলাইয়ের 2 তারিখ শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে মিছিল সমাবেশ শুরু করে। আর এই কর্মসূচির শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থেকে। ধীরে ধীরে এই আন্দোলনের পরিসর বাড়তে থাকে পুরো দেশ জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কোটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। আর এই তখন থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়া শুরু করে ছাত্র জনতা। আর এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর। 18 জুলাই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা আর সংঘর্ষ। এর মাঝেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি 27, মোহাম্মদপুরে অবস্থান নেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সায়েন্স ল্যাব 3 রাস্তার মোড়। একদিকে ধানমন্ডি 3-এ আওয়ামী লীগের পার্টি অফিস, অন্যদিকে সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা। পুলিশ, র্যাব, আনসার আর ছাত্রলীগ একের পর এক হামলা চালায় ছাত্র জনতার উপর। আর এই হামলায় সায়েন্স ল্যাব পপুলার হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন সানিম আলম অনু। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর পপুলার মেডিকেল হাসপাতালে। ভর্তি, চিকিৎসা আর নতুন বাংলাদেশে শুরু হলেও বুকে ছড়া গুলি নিয়ে এখনও জীবন পার করছেন তিনি। সায়েন্স ল্যাবে যে আমার যেই মানে যদি এটা এক্সপ্লেন করতে হয়, যে বলতে হবে যে একদম যে ইংলিশ মুভির অ্যাকশন সিনেমার যে সেট, সেটাও মনে হয় এরকম মানে রিয়েল হয় না। ইংলিশ মুভির সেটার থেকেও মানে ভয়াবহ অবস্থা। চারিদিকে ধোয়া, গুলি। আমার তো গুলি ভিতরে ঢুকে গেছিলো। ডাক্তার আমাকে প্রথম বললো যে নিঃশ্বাস নিতে পারতেছি কিনা, মানে উনি ভাবছে যে আমার ফুসফুসে আঘাত করছে। বললাম হ্যাঁ নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছি। উনি পিছন দেখলো যে বেরোইটে রয়ে গেছে কিনা,
তো দেখলো, তারপর এক্সরে করলো, এক্সরে করে বললো যে আপনি মরবেন না আর কি। 2024 সালের 15 জুলাই কোটা আন্দোলনকারীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। আর সেই সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ধানমন্ডির টিনেরের পার্টি অফিস থেকে সেই ঘোষণাটি দেন। আর এরপরেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত ছাত্র জনতার উপরে হামলা করতে থাকে। যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ। কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা আসার পর থেকেই ধানমন্ডি জিগাতলা সায়েন্স ল্যাবে ছাত্র জনতার উপর হামলার পরিসরও বাড়তে থাকে। জুলাইয়ের শেষ দিক আর আগস্টের শুরু থেকে ধানমন্ডি 3 পার্টি অফিস, 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে অবস্থান নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতা পেলেই চেক করা হয় আইডি কার্ড, পাওয়া না গেলে মারধর করা হয় তাদের উপর। ধানমন্ডি পার্টি অফিসে হয়ে গিয়েছিলাম একটা বড় ঝুঁকি, কারণ যদি যারা আমাকে দেখতো হয়তো আমাকে ধরে ফেলতে পারতো। কপাল দিয়ে গুলি বিদ্ধ হলো, বেদ করে বেরিয়ে গেল। এটা চোখের সামনে দেখে চিন্তা করলাম আমি হতে পারতাম, তো আল্লাহ বাঁচায় রাখছে। কিন্তু যেই কাজগুলোর কারণে যেই কারণে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এখনো প্রতিফলিত সমাজে হয় নাই। 15 জুলাই যখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মোকাবেলা করার ঘোষণা দেয়, ঠিক তার 3 দিন পর অর্থাৎ 18 জুলাই এই ধানমন্ডির 27 নম্বরে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝখানে গুলিবদ্ধ হয়ে নিহত হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ, এবং একই সাথে আহত হন আরও অনেকে। পরিবারের শত মানা করার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় ফারহান ও তার সহপাঠীরা। কথা হয় ফাইয়াজের বাবার সাথে, জানান, তো আমি যে আমার ছেলেকে আইসিইউতে দেখলাম, বাট ও আসলে অন দ্য স্পটেই ডেথ বলা যায়। খুবই দুঃখজনক। ডাক্তাররাও তাই বলল। যারা ছিল আওয়ামী বাহিনীর তারা সমস্ত নথিপত্র ডেস্ট্রয় করে দিয়েছিল। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। এটা আমাদের আসলে সবচেয়ে বড় কষ্ট। 1 জুলাই থেকে 36 জুলাই বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, 9 দফা, দেশ জুড়ে কারফিউ আর সেনা মোতায়েন। এরপরেই লং মার্চ আর আওয়ামী লীগ সরকারের পতন। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন, আর্থসামাজিক আর রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। 1 বছর পর সেই আকাঙ্ক্ষার স্বাদ কতটুকু পেল সাধারণ জনগণ? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যারা রাজনৈতিক স্টেক হোল্ডার এদের সাথেই সব রকম মতনৈক্য, সব রকম ঐক্য করার চেষ্টা করে যাচ্ছে এবং মতামত নেওয়া যাচ্ছে। কিন্তু যে জুলাই গণঅভ্যুত্থানটা সাধারণ মানুষের ছিল, সাধারণ জনগণের ছিল, একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তার থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে না। আমাদের জুলাই স্পিডে পরে যে আমাদের দেশের যে একটা আমরা যে অবস্থানে দেখার কথা ছিল, আসলে আমাদের দেশের অবস্থান ওই অবস্থায় নাই। আমরা অ্যাজিকুইলি বলতে গেলে আগে যেমন ছিল তেমনই ছিল, জাস্ট আমাদের শাসনকালটা চেঞ্জ হয়েছে, এটাই। 2018 সালের প্রথম দফায় কোটা সংস্কার আন্দোলন শেষ হয় 2024 সালের 5 আগস্ট। এরই মাঝে ঝরে যায় শতাধিক প্রাণ আর আহত হয় কয়েক হাজার মানুষ। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের পতনের পর একটি আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই সময় দলমত নির্বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাস্তায় নামে। তারই পরিপ্রেক্ষিতে 5 আগস্ট পতন হয় একনায়কতান্ত্রিক শাসনে। তবে জুলাই অংশগ্রহণকারী আহত ও নিহত ব্যক্তিদের স্বজনরা বলছে যে এই আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল, সেটি পূরণে আশানুরূপ কোনো পরিবর্তন হয়নি। তাই এই গণ অভ্যুত্থানে যদি পরিবর্তন আনতে হয় এবং ফ্যাসিবাদ যদি আর কায়েম না করতে হয়, তাহলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এই মামলায় 8 আসামির মধ্যে গ্রেপ্তারকৃত 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত, যুক্ত হব তার সাথে। রাতে এই মামলার শুনানির কখন শুরু হবে জানাবেন। এছাড়া ট্রাইব্যুনালের আর কি খবর আছে আপনার কাছে?
শাফিন 12টায় এই মামলার শুনানি হবার কথা ছিল, অর্থাৎ বলাই যায় যে সেই মামলার শুনানি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখছিলাম যে সকালের দিকে এই মামলার যে 4 আসামি রয়েছে, অর্থাৎ কনস্টেবল সুজন সহ যে মোট 4 আসামি যারা এই মামলায় গ্রেপ্তার রয়েছে তাদেরকে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং এই মামলার যে বাকি 4 আসামি রয়েছে সেই বাকি 4 আসামির তাদের অব্যাহতি চেয়েও কিন্তু আজকে একটি শুনানি রয়েছে, অর্থাৎ এই দুইটি বিষয়ে কিন্তু আজকে শুনানি হবে এবং এক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই মামলাটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা চানখারপুলের, যেটি 25শে মে এই বিষয়টি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নেয় এবং তারপর এটির আজকে দ্বিতীয় দিনের শুনানি, অর্থাৎ এর আগের দিন অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষের একটি শুনানি অনুষ্ঠিত হয়, সেটি 29শে জুন এবং আজকে কিন্তু আসামি পক্ষ এই অভিযোগ গঠন বিষয়ে শুনানি করবে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে মামলা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেছে এবং শুনানির পরে কিন্তু আমরা জানতে পারবো যে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিনটি কবে এবং ট্রাইব্যুনালে কিন্তু বলা হয়েছে যে এই মামলার অভিযোগ গঠন হয়ে যাবার পরে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবার পরে মামলার যে অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে অর্থাৎ বিচার কাজ যেটি রয়েছে সেই বিচার কাজ কিন্তু আরও এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুই পক্ষেরই কিন্তু যে সাক্ষ্য যারা দিবেন সেই বিষয়গুলো ইতিমধ্যে প্রস্তুত রয়েছে বলেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই মামলার মোট 8 আসামির মধ্যে 4 জন গ্রেপ্তার রয়েছে এবং বাকি 4 আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার থেকে শুরু করে অন্য যে 4 জন রয়েছে সেই 4 জনের কিন্তু আজকে অব্যাহতি চাওয়া হয়েছে, সেই বিষয়টি হয়তো বা জানা যাবে যে শুনানিতে কি হলো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। শাফিন, নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরও জানবো। সহকর্মী রকিবুল রাহাত যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 9ম দিনের মতো আলোচনা চলছে আজ। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী আজহার লিমন, তিনি রয়েছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। যুক্ত হব আজহার লিমনের সঙ্গে। আজহার, জানাবেন যে আজকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে? শাফিন, 3টি বিষয় নিয়ে এই দ্বিতীয় দফার 9ম দিনের আলোচনা শুরু হয়েছে। সবগুলো রাজনৈতিক দল অর্থাৎ 32টি রাজনৈতিক দলপক্ষ আছে ঐকমত্য কমিশনের সদস্যরা। আজকের সূচি আমরা দেখলাম, সেখানে মূলত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা ওটা নিয়ে আলোচনা হচ্ছে, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং সবশেষ যে সূচিতে আছে যে জরুরি অবস্থা জারি। এখানে আমরা মূলত দেখলাম যে এই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা রয়েছে সংবিধানের 49-এর 1 অনুচ্ছেদে, সেটা নিয়ে বেশ আলাপ আলোচনা চলছে, তর্ক বিতর্ক বলা যায় না। এর কারণ হলো যে অধিকাংশ দল মনে করছে, বিশেষ করে বিএনপি এবং জামাত এবং এনসিপি, তাদের বক্তব্য একটু আগে আমরা শুনলাম, তারা বলছে যে এই রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের যে একটা অবারিত ক্ষমতা দেওয়া আছে সংবিধানে, এটাতে একটা নিয়ন্ত্রণ দরকার। এর প্রেক্ষাপট হিসেবে তারা বলছে যে এর আগে অনেক শীর্ষ সন্ত্রাসী, একটি মামলা যখন হয় তখন কিন্তু নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের পরেও যখন রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়, এরকম অনেক শীর্ষ সন্ত্রাসীদের কিন্তু রাষ্ট্রপতি তার যে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে কিন্তু তিনি মাফ করে দিয়েছেন। এবং এই ধরনের একটা উদাহরণ আছে জোসেফ, শীর্ষ সন্ত্রাসী, তাকেও কিন্তু সাবেক রাষ্ট্রপতি কিন্তু মাফ করে দিয়েছিলেন। তো এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এই জন্য তারা যেটি বলছে, এই ঐকমত্য কমিশনের সদস্যরা, যেটি সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, তাদের যে সুপারিশ অনুসারে তারা বলছে যে এই রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটিকে আইন দ্বারা সীমাবদ্ধ করা যায় কিনা, অর্থাৎ এই 49(1) যেটি সংবিধানে আছে সেটির অধীনে কিছু আইন করা যায় কিনা। এখানে আমরা দেখলাম যে জামাতের যিনি এখানে প্রতিনিধি হিসাবে আছেন, প্রতিনিধি দলের প্রধান হিসেবে আছেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি বললেন যে এই ক্ষেত্রে যে ভুক্তভোগী যে পরিবার, তাদেরও মতামত নেওয়ার একটা বিধান এই সংবিধানে থাকা উচিত বা এই আইনে থাকা উচিত। এবং সেই একই সুরে কথা বলতে দেখলাম আমরা এনসিপির যিনি সদস্য সচিব, ওনার নাম হলো আক্তার হোসেন। তো এইভাবে আলোচনা চলছে। এর বাইরে আমরা দেখলাম যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের একটা আলোচনা এখানে আছে। সেইখানে বলা হচ্ছে যে বিচার বিভাগের যে বিশেষ করে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, এর সব কিছুর জন্য কিন্তু রাজধানীর উপর নির্ভর করতে হয়। এখানে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন তারা যে মতামতটি দিয়েছে সেটি হলো যে তারা চাইছে যে এর একটা বিকেন্দ্রীকরণ, বিশেষ করে তারা হাইকোর্টের একটা বিকেন্দ্রীকরণ চাইছে, প্রত্যেকটি বিভাগে যাতে
যাতে হাইকোর্টের একটি করে বেঞ্চ থাকে এবং সেই বেঞ্চগুলোর যে মানে ভৌগোলিক সীমানার মধ্যে, অর্থাৎ যে বিভাগ থাকবে সেই বিভাগের মধ্যে যত মামলা আছে সেই বেঞ্চে যেতে হবে, এরকম একটা বিধান তারা সংবিধানে চাইছে। তবে মামলার বা বিচারের স্বার্থে তাদের বিচারের যে ব্যাপারগুলো হবে সেটি কিন্তু সমগ্র বাংলাদেশ, কিন্তু তবে সুপ্রিম কোর্ট এই ঢাকাতেই থাকবে, এরকম কিন্তু আলাপ আলোচনাগুলো সামনে আছে, যেটি হয়তো এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন একমত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এই ঐকমত্য কমিশনে আমার কাছে থাকা আজকের আলোচনার এখন পর্যন্ত সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত হয়েছিলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে, জানাচ্ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সবশেষ খবর। আগামী 6 জুলাই পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধাতব পদার্থ, তলোয়ার, আতশবাজি বহন না করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। সকালে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া ভবন পরিদর্শন করে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কথা বলেন। পরে ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক আছেন তারা। শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহরম পালনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আশুরার দিন হোসনি দালানের প্রবেশ মুখে অতিরিক্ত তল্লাশি করা হবে। ইমামবাড়া কর্তৃপক্ষ, মিছিল আয়োজনকারী এবং অংশগ্রহণকারী যারা আছেন তাদের জন্য আমাদের কিছু অনুরোধ থাকবে। সেটা হলো, ইমামবাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারীগণ যেন নিজস্ব নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবক নিয়োগ করে এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এনসিপির তৃতীয় দিনের জুলাই পদযাত্রা শুরুতে জুলাই শহীদদের কবর জিয়ারত করছেন এনসিপি নেতারা। এ বিষয়ে নীলফামারী থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন তৃতীয় দিনের পদযাত্রা এনসিপি নেতারা কি বলছেন, দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে? শাফিন, এই মুহূর্তে তৃতীয় দিনের যে জুলাই পদযাত্রা এনসিপির সেটি অবস্থান করছে নীলফামারীর সৈয়দপুরে। আনুষ্ঠানিক কর্মসূচি তৃতীয় দিনের শুরুতেই জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবরের পাশে এসে দাঁড়িয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এখন সেখানে দোয়া মোনাজাত পড়া হচ্ছে। দোয়া মোনাজাত পড়াচ্ছেন শহীদ সাজ্জাদের বাবা মোহাম্মদ আলমগীর হোসেন। শহীদ সাজ্জাদ জুলাই বিপ্লবে 5ই অগাস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন সাভারে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং সেই শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি একই সঙ্গে পরিবারের দায়িত্ব নেয়ার জন্য তিনি আসলে একটি চাকুরি করতেন। সেই চাকুরিরত অবস্থায় তিনি জুলাই বিপ্লবের আন্দোলনে সামিল হন। এরপরে 5 তারিখ সাভারে তিনি গুলিবিদ্ধ হন এবং 6 তারিখ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সাজ্জাদের মৃত্যু হয়। এরপরে তার লাশ নিয়ে এসে এখানেই হাতিখানা কবরস্থান, এটি সৈয়দপুরে, এখানে তাকে দাফন করা হয় এবং সেই শহীদ সাজ্জাদের যে কবর রয়েছে সেই কবরস্থানের পাশে এসে দাঁড়িয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য এখানকার স্থানীয় যে নেতারা রয়েছেন, একই সঙ্গে কেন্দ্রীয় যে উত্তর অঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক আবু সাইদ লিওন রয়েছেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রয়েছেন, এনসিপির নেত্রী সাদিয়া ফারজানা দিনা রয়েছেন, ডাক্তার তাসনুমা জেবিন রয়েছেন এবং এই কবরস্থানে এই মুহূর্তে দোয়া মোনাজাত যেটি হচ্ছে সেটি পরিচালনা করছেন আলমগীর হোসেন, যিনি জুলাই বিপ্লবের এই শহীদ সাজ্জাদের বাবা। এই কর্মসূচির পরেই এনসিপির যে পদযাত্রা এই দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। তারপরে এটি যাবে সৈয়দপুর প্লাজায়। সৈয়দপুর প্লাজা অথবা পাঁচমাথার যে কোনো একটি জায়গায় তারা সমাবেশ করবেন। সমাবেশ করে সেখান থেকে পদযাত্রার বহর যাবে নীলফামারী শহরে। সেখানে একটি পথসভা রয়েছে। সেই পথসভা শেষ করে আজকের কর্মসূচি এখান থেকে চলে যাবে পঞ্চগড়ে। পঞ্চগড়ে বিকেলে পথসভা রয়েছে। সেই পথসভার যোগদানের পরে সেখানে রাত্রি যাপন করবে এনসিপির নেতারা। তারপরে সেখান থেকে পরের দিন সকালে ঠাকুরগাঁও এবং দিনাজপুরে কর্মসূচি শেষ হবে। দোয়া মোনাজাত শেষ হলো। দোয়া মোনাজাত পরিচালনা করলেন এনসিপির দোয়া মোনাজাত পরিচালনা করলেন শহীদ সাজ্জাদের বাবা এবং সেখানে দোয়া করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা।
আজকের এই কর্মসূচি শুরু হয়েছে, সেই পদযাত্রা শুরু হয়েছে। সেই পদযাত্রার পরে যে জনসভাগুলো আছে সেই জনসভাগুলো থেকে নিশ্চয়ই বার্তা আসবে, যেই বার্তা আগামী নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং জুলাই সনদ, সেই বার্তাগুলোই কিন্তু এনসিপির নেতারা আসলে দিচ্ছেন। এই ছিল শাফিন এই মুহূর্তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনের যে কর্মসূচির সবশেষ খবর। আমরা বহরের সাথে আছি, পরের সংবাদে নিশ্চয়ই পরের অবস্থান জানাতে পারবো। শাফিন। মোকাররম হোসাইন যুক্ত হয়েছিলেন নীলফামারী থেকে, জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রা ও কর্মসূচি নিয়ে সবশেষ। 3 পার্বত্য জেলার দুর্গম সীমান্ত এলাকা এখনও অদেখা এক বাংলাদেশ, যেখানে মেঘের ভেলায় পাহাড় ভাসে, সবুজ প্রকৃতি, বুনো হাওয়া, ঝর্ণাধারা আর পাহাড়ি জীবন মিলে তৈরি হয়েছে এক টুকরো স্বর্গভূমি। বলা যায় শিলং, দার্জিলিং বা কাশ্মীরের প্রতিচ্ছবি বাংলাদেশে। যদিও কয়েক হাজার ফুট উচ্চতায় এই সৌন্দর্য এখনও অধারা প্রকৃতিপ্রেমীদের কাছে, তবে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক শিগগিরই খুলে দিচ্ছে সে পথের দুয়ার। সীমান্ত ঘুরে অদেখা বাংলাদেশের চিত্র তুলে এনেছেন হোসাইন জিয়াদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। যতদূর পথ যাচ্ছি আমরা পুরোটা পথেই মেঘে হারিয়ে যাচ্ছি। এই রাস্তাটি শিলং কিংবা দার্জিলিংয়ের চাইতে কোনো অংশে কম নয়। বাংলাদেশের এই অংশটি থানসি থেকে প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা এসে পৌঁছেছি, যেটি বান্দরবান শহর থেকে প্রায় 140 কিলোমিটারেরও বেশি দূরত্ব। খুব কাছেই মিয়ানমার সীমান্ত। দুর্গম এই সীমান্তেই সীমান্ত সড়ক করছে বাংলাদেশ সেনাবাহিনী, যেটি এখনও বাংলাদেশের কোনো পর্যটকের জন্যই উন্মুক্ত হয়নি। সারি সারি সবুজ পাহাড়ের ঢেউ, মাঝে আঁকাবাঁকা দীর্ঘ সীমান্ত সড়ক, পিচঢালা পথ যেন সবুজ ক্যানভাসে শিল্পীর টানা দাগ। সবুজ প্রকৃতি, বুনো হাওয়া, পাখির কলকাকলি, জুম চাষের দৃশ্য তৈরি করেছে অবিকল এক সুইজারল্যান্ড নয়তো কাশ্মীর। 3 পার্বত্য জেলার এসব দুর্গম সীমান্তে এখনো পৌঁছেনি কোনো পর্যটক। প্রায় 3000 ফুট উঁচুতে মেঘে ঢাকা পাহাড়ি সকাল, যেন আকাশ নেমেছে জল হয়ে। নিঃশব্দে মেঘ ধোঁয়ার মতো ছুঁয়ে যাচ্ছে গাছের ডালপালা। বান্দরবান মিয়ানমার সীমান্তে ভোরবেলার এই দৃশ্য কোনো স্বপ্ন রাজ্যের। বর্ষায় মেঘ নামে দল বেঁধে, পাহাড়ি পথের প্রতিটি বাঁকে তখন রহস্য। বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি সীমান্তের এই সৌন্দর্যের ভাষা শুধু চোখে দেখার নয়, হৃদয়ে রাখার। এরকম পরিবেশ এরকম উপরে আর কোনো টিভিতে বা কোনো ভিডিওতে আমি দেখি নাই। এটা আপনি মনে করেন যে বাংলাদেশে আমরা এখানে এসে একটা আবিষ্কার করলাম, কোনো একটা নতুন জায়গা। আমরা যারা আসছি তো একটা অন্যরকম একটা ভাইব পেয়েছি, অন্যরকম একটা ফিল পেয়েছি। আমরা যখন দাঁড়িয়ে আছি এখানে, বাংলাদেশের চট্টগ্রামে বলেন, কক্সবাজার বলেন, সূর্য একেবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এখানে মনে হচ্ছে যে আমরা কোনো শীতের ভোরে আছি। এই দুর্গম পার্বত্য জনপদে তৈরি হয়েছে 317 কিলোমিটার নতুন সীমান্ত সড়ক। যে সড়ক শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পৌঁছায় না, পৌঁছে দেয় এক অভূতপূর্ব সম্ভাবনার দিগন্তে। 1000 কিলোমিটার পথ যখন সম্পন্ন হবে, এখানে হাজারো পয়েন্টে জায়গায় এখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণের যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। কোথাও কোথাও আপনাকে থামতে হবে অপরূপ ঝর্ণার শব্দে। পাথরের বুক চিরে নেমে আসা এসব ঝর্ণা এখানকার মানুষের বেঁচে থাকার উৎস। ঝর্ণার গা ঘেঁষে গড়ে ওঠে পাড়া, হয় চাষাবাদ। পানি মিলেমিশে তৈরি করে বিশাল নদী। জলরাশিতে পড়ে পাহাড়ের প্রতিচ্ছবি, তৈরি হয় এক জল আয়নার মায়াবী ছবি। এলাকাবাসীদের জন্য হোক বা একটা পর্যটকের জন্য হোক, এটা নিরাপত্তা দিতে গেলে তারা কঠিনভাবে অ্যাকশনে নিতে হবে। যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা, এই জিনিসটা খুবই জরুরি এখানে। পাহাড়ি এই অঞ্চলের প্রতিটি বাঁকে আছে বৈচিত্র্যময় সংস্কৃতি। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সবারই ভিন্ন ভাষা, ভিন্ন পোশাক, তবুও যেন এক অপরূপ মেলবন্ধন। এখানে জীবন চলতে থাকে প্রকৃতির সাথে সুর মিলিয়ে।
পরিকল্পিত ব্যবস্থাপনা আর নিরাপত্তা নিশ্চিত হলে আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র হবে এই পাহাড়ি ভূমি। সীমান্ত পথে থাকবে সাইক্লিং, বাইক রাইড কিংবা ট্রেকিং। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অবারিত সুযোগ। সরকারের অনুমোদন পেলে খুব শিগগিরই এ দুর্গম সীমান্ত সড়ক পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা জানায় সেনাবাহিনী। নিঃসন্দেহে পর্যটনের জন্য একটি বড় সম্ভাবনা, কারণ এখানে এটা হচ্ছে প্রকৃতি সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই, আমরা যাব না ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা আমাদের এই দেশেই আমরা ওই রকম অবকাঠামো করে আমরা আমাদের দেশের যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করব। এই সীমান্ত সড়ক ভারত ও মিয়ানমারের গা ঘেঁষে যুক্ত করেছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলাকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ডেমো ট্রেনের মতো রেলওয়ের আরেক বিলাসী প্রকল্প লাগেজ ভ্যান ক্রয়। মালামাল পরিবহনে রেলের আয় বাড়াতে 2023 সালে 358 কোটি টাকায় চীন থেকে কেনা হয় 125টি লাগেজ ভ্যান। তবে পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ 50টি লাগেজ ভ্যানের 35টি পড়ে আছে। ব্যবহার না হওয়ায় 2.5 থেকে 3 কোটি টাকার কেনা প্রতিটি লাগেজ ভ্যান হারাচ্ছে কার্যক্ষমতা। এছাড়া 15টি লাগেজ ভ্যান আন্তনগর ট্রেনের সাথে যুক্ত হলেও মালামাল সংকটে সেগুলো ফাঁকাই থেকে যাচ্ছে। রেলের আয় বাড়ানোর নামে এ ধরনের প্রকল্প কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। মাহবুব হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রেলের বাড়তি আয় এবং কৃষিপণ্য সহ মালামাল পরিবহনে 2023 সালে 358 কোটি টাকায় চীনের কাছ থেকে 125টি লাগেজ ভ্যান ক্রয় করে রেল বিভাগ। উত্তরের ফল ও শাকসবজি পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ অন্তত 50টি ভ্যান বরাদ্দ দেওয়া হয় পশ্চিমাঞ্চল রেলওয়েকে। কিন্তু এদের মধ্যে মাত্র 15টি লাগেজ ভ্যান যুক্ত করা হয় আন্তনগর ট্রেনের সাথে। প্রতিটি বডগেজ লাগেজ ভ্যান ক্রয়ে 3 কোটি 5 লাখ এবং মিটার গেজ লাইনের জন্য 2 কোটি 45 লাখ টাকা খরচ হয়। কিন্তু বিলাসী এ প্রকল্পের অন্তত 35টি লাগেজ ভ্যান বছর ধরে ঠাই দাঁড়িয়ে আছে রূপপুর রেল স্টেশন, ঈশ্বরদী জংশন সহ বিভিন্ন স্টেশনে। ব্যবহার না হওয়ায় অলস পড়ে থেকে কার্যক্ষমতা হারাচ্ছে এসব লাগেজ ভ্যান। প্রতিটি ভ্যান হলো এসি বগি রয়েছে। এই ভ্যানগুলো এখানে পরে থেকে জং ধরছে, কিন্তু তার চাইতে দেশের কাজে ব্যবহার করাটা আমার কাছে মনে হয় ভালো হয়। এই লাগেজ ভ্যানগুলো শত কোটি টাকাতে কিনে না এনে যদি যাত্রীবাহী বগিগুলো কিনতো তাহলে জনদুর্ভোগ নির্মূল হতো। এদিকে প্রথম দিকে 15টি লাগেজ ভ্যানে উত্তরের কৃষিপণ্য সহ মালামাল বহন করছিল, কিন্তু মালামাল পরিবহন করতে গিয়ে স্টেশনে পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে পরবর্তীতে চিঠি দিয়ে লাগেজ ভ্যানের মালামাল বুকিং বন্ধ করে দেয় রেল বিভাগ। আমরা যে মাঝখানে যে মালটা বুক করছিলাম সেই সময় ট্রেনগুলো তো আন্তনগর ট্রেন, যাত্রীবাহী ট্রেন, আমাদের দেখা যাচ্ছে যে স্টপেজ থাকে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, সেখানে মালামাল লোড আনলোড করতে করতে সময় নিয়ে ফেলে, যার কারণে অফিস থেকে এটা চিঠি দিয়ে এটা বন্ধ করে যে মালামাল মানে মাঝপথে বুক করা যাবে না। এরপর থেকে মালামাল তো মোটামুটি বুক হচ্ছে না আর কি। রেলের মালামাল উঠানামা করে সংসার চলে রেলের কুলিদের। লাগেজ ভ্যান যুক্ত হওয়ায় বাড়তি আয়ের আশা ছিল তাদের, কিন্তু দিনের বেশিরভাগই ভ্যানগুলো ফাঁকা থাকায় আয়ের পথ হয়েছে সংকুচিত। মাল বুক থাকলে আমার ভালোভাবে চলতো, এখন মাল বুক নাই, খুব কষ্টে আমার দিন যাচ্ছে। আগে তো কাজ হতো, এখন একটু কাজ কমে গেছে, কাজে খুব কম। আর ওই ধরে ইন্টারসিটি গাড়ি যেগুলো লাগেজ ভ্যান লাগানো আছে, ওই লাগেজ ভ্যান এখানে নাটক চিনি বুক করে না। পাবলিক ফান্ডেশনে কিছুগুলো গাড়ি আছে, 2টা গাড়ি আছে, এই গাড়িগুলোর মাল কিছু বুক হয়, এইগুলো আমরা বহন করি। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমো ট্রেন আমদানি করেছিল বিগত সরকার। ট্রেনগুলো 30 বছর সার্ভিস দেওয়ার কথা থাকলেও 5 থেকে 7 বছর পর সেগুলো অকেজো হতে থাকায় 2001 সালে সবগুলো ট্রেন পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রকল্প বিষয়ে ঈশ্বরদী রেল বিভাগের সাথে এখন টিভি যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে সঠিক পরিকল্পনার পাশাপাশি আন্তনগর ট্রেনের সাথে লাগেজ ভ্যান যুক্ত করা ভুল সিদ্ধান্ত বলে জানান রেলের সাবেক এই কর্মকর্তা। প্রত্যেকটা ট্রেন থেকে এগুলো কেটে একটা স্পেশাল ট্রেন হিসাবে, যেটা কুরিয়ার সার্ভিস হিসাবে যদি রেল এটাকে ট্রিট করে, তাহলে এখন তো আমের সিজন, লিচুর সিজন, এগুলো এখন ছোট ছোট মালগুলান দিয়ে সারাদিনে একবারে পৌঁছানো যাবে গন্তব্যে। এইভাবে করলে এই লাগেজগুলানকে প্রপার ইউজ করা যাবে।
কোটি কোটি টাকায় লাগেজ ভ্যান ক্রয় করে রেলওয়ে খাতে কতটুকু লাভ হলো সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। মাহবুব হোসেন, এখন পাবনা। ভোলার তজুমুদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি আলাউদ্দিন ও মামলার 2 নম্বর আসামি ফরিদুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থেকে প্রধান আসামি আলাউদ্দিন ও ভোলার বোরহানুদ্দিন থেকে দ্বিতীয় আসামি ফরিদুদ্দিনকে গ্রেফতার করা হয়। এছাড়া বুধবার দুপুরে মামলার 5 নম্বর আসামি মানিককে ইলিশা লঞ্চঘাট থেকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে গৃহবধূ ধর্ষণ মামলায় 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত সোমবার ভোলার তজুমুদ্দিনে স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলায় আসামি করা হয় স্থানীয় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী সহ 7 জনকে। বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুশ্চিন্তায় উপকূলের লাখো জেলে 58 দিনের নিষেধাজ্ঞা শেষে মাত্র সপ্তাহখানেক মাছ শিকারের সুযোগ পেয়েছেন তারা। এতে আর্থিক লোকসানে পড়েছেন ট্রলার মালিকরাও। পটুয়াখালী থেকে আরো বিস্তারিত জানাতে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন আবহাওয়া অফিস কি বলছে, সাগরে নামা নিয়ে ট্রলার মালিক জেলেরা কি বলছেন? শাফিন, আবহাওয়া অধিদপ্তর যে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছিল, আমরা গতকালকেও সে দেখতে পেরেছি যে 3 নম্বর সংকেত নামিয়ে ফেলা হয়েছে। কিন্তু এখানকার জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যে স্যাটেলাইট যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে তারা নিশ্চিত হতে পেরেছেন যে হঠাৎ করেই সাগর আবারও উত্তাল হয়ে উঠেছে। আপনাকে জানিয়ে রাখি, গত 11ই জুন থেকে যে 58 দিনের নিষেধাজ্ঞা সমুদ্রে মাছ শিকার, সেই নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলেও তারপর কিন্তু তারা মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে গিয়েছিলেন। কিন্তু এই 22 দিনের পরেও তারা মাত্র 1 সপ্তাহ মাছ শিকার করার সুযোগ পেয়েছেন। কিন্তু বাকি যে 14 থেকে 15 দিন, সেই 15 দিন তারা কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় সাগরে গিয়েছেন, আবার শূন্য হাতে ফিরে এসেছেন। এতে এখানকার যে অর্থনৈতিক যে তাদের যে লোকসান, সেটির পরিমাণ দাঁড়িয়েছে 100 কোটি টাকারও বেশি। এখানকার জেলে এবং ট্রলার মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন এখন যারা বঙ্গোপসাগরে গিয়েছেন গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত যারা বঙ্গোপসাগরে গিয়েছেন তারা সমুদ্রে গিয়ে বিপাকে পড়েছেন, কেননা হঠাৎ করেই আবার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এখন তারা না পারছেন তীরে ফিরতে এবং না পারছেন সেখানে মাছ শিকার করতে, কেননা সেখানকার সাগর উত্তাল থাকায় সাগরে জাল ফেলতে পারছেন না, নোঙর করে অপেক্ষা করছেন। আবার অনেকে নিরাপদ আশ্রয়ে ফিরছেন বলে এমনটি নিশ্চিত হয়েছে। এখন এক কথা বলা যায় যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্য অবতরণ কেন্দ্রের সকল ব্যবসায়ী এবং জেলেরা ভিতরে এক প্রকার হতাশা বিরাজ করছে এবং অর্থনৈতিক লোকসানে চোখে মুখে সর্ষে ফুল দেখছে। এই ছিল আমার কাছে সবশেষ। বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সমুদ্রে মৎস্য আহরণ, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এবার দেশের বাইরের খবর। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগন জানিয়েছে পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে তাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। এদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতামূলক সম্পর্ক ছিন্ন করাকে অগ্রহণযোগ্য বলছে যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যু কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল সংঘাতে ঝুঁকিতে পড়ছে জ্বালানি তেলের বাজার। বিস্তারিত থাকছে তানভীর জনির প্রতিবেদনে। গেল 21 জুন যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ফেলা বাংকার বাস্টার বোমার আঘাতে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হামলার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প এমনও দাবি করেছেন পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যা কেউ আগে কখনো দেখেনি। যদিও এসব দাবির পেছনে তেমন কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। গেল মাসে পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন বেশ কয়েকটি গণমাধ্যমে ফাঁস হওয়ার পর বিতর্ক আরও বাড়ে। সেখানে বলা হয় পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়েছে। এরপরই ট্রাম্পের বক্তব্যকে সত্য প্রমাণে মরিয়া হয়ে ওঠে সিনেট সহ পেন্টাগন ও হোয়াইট হাউস। অন্যদিকে তেহরানও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন হামলার বিষয়ে ট্রাম্প অতিরঞ্জিত কথা বলেছেন। এবার পেন্টাগন নতুন করে দাবি করেছে মার্কিন হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে ইরানের পারমাণবিক স্থাপনা।
তেহরান পারমাণবিক কর্মসূচিতে 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছেন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল। মার্কিন হামলাকে সাহসী অভিযান হিসেবে অভিহিত করেন তিনি। They say a couple of things. They share our sentiments about the degradation of Iran's nuclear program and the fact that we have degraded their program by 1 to 2 years, at least intel assessments inside the department assess that, and I think their intelligence shares that conclusion. এদিকে অসহযোগিতার অভিযোগ এনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইরান। ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্থাটিকে কোনো ধরনের সহযোগিতা করবে না তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ বিষয়ে আইন পাশ করে আদেশ জারি করেছেন। ইরানের এমন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, তেহরানের উচিত অবিলম্বে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করা। এদিকে ইরানের পারমাণবিক ইস্যু শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী বেইজিং। 中方希望实现持续有效的停火，推动中东地区重回和平与稳定。ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূরাজনৈতিক সংঘাতে ঝুঁকিতে পড়ছে জ্বালানি তেলের বাজার, যার ফলে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে পারে গোটা বিশ্ব। তানভীর জনি, এখন বিশ্ব। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি ফেরি ডুবে মারা গেছেন অন্তত 4 জন। এখনও নিখোঁজ প্রায় 38 জন। ঘন্টার পর ঘন্টা উত্তাল ঢেউয়ের মধ্যে ভাসতে থাকা 20 জনকে এখনো পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর ছেড়ে যাওয়ার প্রায় আধ ঘন্টা পর কেএমপি টুনু প্রতামা ফেরিটি ডুবে যায়। ফেরিতে 53 জন যাত্রী, 12 জন ক্রু সদস্য এবং 14টি ট্রাক সহ 22টি যানবাহন ছিল। এটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। শেষ করবো এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কলেজ ছাত্র ফারহান নিহতের পর ফুঁসে ওঠে ধানমন্ডি মোহাম্মদপুর। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ায় হতাশা। ফুসফুসে আঘাত করছে, বললাম হ্যাঁ নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছে। পিছন দেখলো যে বেরোয় টেরোয় গেছে কিনা, তো দেখলো, তারপর এক্সরে করলো। এক্সরে করে বললো যে আপনি মরবেন না। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল, সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে নিয়ন্ত্রণ চায় বিএনপি জামায়াত। ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেয়ার পক্ষে এনসিপি। 6 জুলাই পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা জোরদার। ধাতব পদার্থ, তলোয়ার, আতশবাজি বহন না করার অনুরোধ ডিএমপি। বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডার সহ 2 জন নিহত। বিপুল অস্ত্র গোলা বারুদ উদ্ধার। বিতরণ করা ঋণের 1/4 অনাদায়ী। খেলাপিরা শনাক্ত হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত সাধারণ আমানতকারীরা। ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/ekhon tv।